এক ভয়ানক রাতে ঘটে যায় দুটো খুন। একজন পুলিশ অফিসার ও কনস্টেবল মিলে হন্যে হয়ে সেই খুনিকে খুঁজতে শুরু করে। সেই রাতে একের পর এক ঘটতে থাকে কিডন্যাপ, সুইসাইড, অ্যাক্সিডেন্ট ও মার্ডারের ঘটনা। কিন্তু সবকিছু আলাদা আলাদা জায়গায় ঘটলেও এই ইনভেস্টিগেশন এমন এক এন্ডিং এ পৌঁছায় যা তুমি কল্পনাও করতে পারবে না। প্রতিটা মুহূর্তের একের পর এক টুইস্টে তুমি এমন ভাবে দিশেহারা হয়ে পড়বে যে শেষ টুইস্টে তুমি রীতিমতো স্তব্ধ হয়ে যাবে। তাই চলো আর কথা না বাড়িয়ে শুরু করি ধুরুভাঙ্গাল পাথিনাড়ু মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় 22শে জুলাই 2016 সালে। স্থান তামিলনাড়ুর কোয়েম্বাটোর শহর। ঝুম বৃষ্টির মধ্যে কালো পোশাকে ঢাকা এক লোক একটা সাদা গাড়ি নিয়ে বাড়ির সামনে এসে থামে। বাড়ির ভেতরে তখন শ্রুতি নামের একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছে। ঠিক তখনই হঠাৎ সেই কালো পোশাক পরা লোকটা শ্রুতির অ্যাপার্টমেন্টে ঢুকে তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলে। তারপর সে তার গান তাক করে শ্রুতির দিকে। তবে ঠিক কি হয়েছিল এরপর মুভিতে এখানে আর বলা হয় না। এই রহস্যটা ঝুলিয়ে রেখে সিন চলে যায় 5 বছর সামনে। 5 বছর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওটি শহরকে। পাহাড়ে ঘেরা সেটা একটা সুন্দর শহর। এখানে আমরা রিটায়ার্ড পুলিশ অফিসার দীপককে দেখতে পাই। দীপক তার ক্যারিয়ারে অনেক কঠিন কেস সলভ করেছিল, তবে শেষ একটা কেস সলভ করতে গিয়ে সে তার পা হারিয়েছে। এখন সে বাড়িতে বসে থাকে আর সেই কেসের কথা মনে পড়লে তার চোখ কোথাও একটা আটকে যায়। একদিন তার জুনিয়র রাজেন তাকে ফোন করে বলে, স্যার আমার একটা সাহায্য দরকার। দীপক কারণ জিজ্ঞেস করলে রাজেন জানায়, আমার ছেলে গুরু পুলিশে জয়েন করতে চাইছে, তবে আমি আর আমার স্ত্রী চাই সে বিদেশে গিয়ে ভালো কিছু করুক। তাই যদি আপনি তাকে একটু বোঝান তাহলে হয়তো সে এই কাজ থেকে বিরত থাকবে। এসব শুনে দীপক রাজি হয় আর রাজেন বলে, ছেলেটা একটু গম্ভীর স্বভাবের, আমি তাকে 1 ঘন্টার মধ্যে পাঠিয়ে দিচ্ছি। ঠিক ফোন রাখার 1 ঘন্টার মাথায় গুরু দীপকের বাড়ি এসে হাজির হয়। দীপক তার পাংচুয়ালিটি দেখে বেশ ইমপ্রেসড হয়। বাড়িতে তখন কাজ চলছে বলে তারা বাইরে বসে কথা বলতে শুরু করে। দীপক তাকে বোঝাতে থাকে কেন পুলিশের চাকরি নেওয়া তার উচিত হবে না। তবে গুরু সেখানে একটা কথাও বলে না, সে একদম চুপচাপ সব কথা শুনতে থাকে। দীপক একদম শেষে বলে, এভাবে চুপ থাকলে আমিও আর কিছু বলবো না, তুমি চা খেয়ে চলে যেতে পারো। এবার গুরু তার মুখ খোলে। সে বলে, স্যার আপনার পায়ে কি হয়েছিল? দীপক জানায়, আমার শেষ কেস সলভ করতে গিয়ে আজ আমার এই অবস্থা। গুরু তখন বলে, সেই সাইকো কিলারের কেসের কথা বলছেন তো? ওই কেসটার কথা জানার পরে আসলে আমি পুলিশে আসার আগ্রহী হয়েছি। এই কথাটা শুনে দীপক একটু অবাক হয়ে বলে যে, তুমি কতটুকু জানো সেটা বলো তো। তখন গুরু বলতে শুরু করে আর এখান থেকে সিন 5 বছর পিছনে চলে যায়। ঠিক সেই দিন 23শে জুলাই 2016 সাল। রাত তখন প্রায় 2টা। কোয়েম্বাটোর শহরের একটা নির্জন রাস্তায় 3 বন্ধু ড্রিঙ্কস করে নিজেদের গাড়িতে বাড়ি ফিরছিল। ঠিক তখনই তাদের গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। 3 জন নেমে দেখে যে লোকটা আর বেঁচে নেই। 3 জনই ঘাবড়ে যায় আর কি করবে তারা বুঝতে পারে না। তখন তাদের মধ্যে ফ্যাবিয়ান নামের এই ছেলেটা মাথা ঠান্ডা রেখে বলে, এই সময় এই রাস্তা দিয়ে শুধু আমরাই যাই আর এই কথা মহল্লার সবাই জানে, তাই লাশ ফেলে গেলে পুলিশ সরাসরি আমাদেরকে সন্দেহ করবে। তাই তারা এবার ওই লাশটাকে গাড়ির ডিকিতে তুলে নেয়। তবে বিপত্তি বাধে একটু পরেই। রাস্তায় টহলরত এক পুলিশ অফিসার তাদের গাড়ি আটকায়। 3 জনই নেশাগ্রস্ত থাকায় পুলিশের সন্দেহ হয় গাড়িতে মাদক আছে। তবে তারা অনেক বোঝানোর চেষ্টা করে গাড়িতে কিছুই নেই, কিন্তু তারপরেও পুলিশ গাড়ি চেক করতে চাইলে ফ্যাবিয়ান সেই ট্রাফিক পুলিশকে মেরে বাকি 2 জনকে নিয়ে পালিয়ে আসে। এবার বাড়ি ফিরে আসলে তাদের আরেক বন্ধু মনো রেগে গিয়ে বলে যে, এমনিতে এত ঝামেলায় আছি, এর উপরে পুলিশের সাথে মারামারি করলি কেন? তখন ফ্যাবিয়ান ঠান্ডা গলায় জানায়, পুলিশের গায়ে হাত তুললে কয়েকটা থাপ্পড় খেতে হবে, তবে গাড়িতে লাশ পেলে আমাদের আজীবন জেলে পচতে হতো। সে আরো জানায় যে গাড়িটা চেন্নাই থেকে রেজিস্ট্রেশন করা, তাই পুলিশের আমাদেরকে ট্রেস করতে কমপক্ষে 3 দিন লাগবে। এর মধ্যে লাশের একটা ব্যবস্থা তারা করে ফেলবে। এভাবে 3 জন সেই লাশ গাড়িতে রেখে ঘরে চলে যায়। ঠিক এতটুকু বলে গুরু এবার থামে। দীপক ভুরু কুচকে বলে যে, এই অ্যাক্সিডেন্টের কথা তো আমি কোথাও বলিনি, তুমি কিভাবে জানলে? তখন গুরু একটু হেসে বলে, স্যার এটাই তো ফিল্ড ওয়ার্ক। একবার ভাবো, একজন পুলিশ অফিসার যে সমস্ত কিছু নিজে সামলেছে, আর সেই কিনা এই ছেলের উত্তরে চুপ হয়ে গেছে। গুরুর এই দূরদর্শিতা ইমপ্রেসড হয়ে দীপক নিজে এবার বাকি ইতিহাসটা বলতে শুরু করে। সিন আবারও চলে যায় 5 বছর পেছনে। 24শে জুলাই 2016 সকাল 9টা। দীপক রোজকারের মতো পুলিশ স্টেশনে আসতে তার জুনিয়র রাজেন দৌড়ে আসে। সে বলে, স্যার কাল থেকে আপনাকে কল করছি, আপনার ফোন সুইচ অফ দেখাচ্ছিল। দীপক জানায় ফোনটা কাল স্টেশনে রেখে যাওয়াতে তার চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে,
তাই ফোনটা চার্জে লাগিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে বলো। তখন রাজেন জানায় আমাদের এলাকায় একটা আত্মহত্যার কেস এসেছে, ভিকটিম নিজেই নিজের মাথায় গুলি করেছে। একজন পেপারওয়ালা এই কাহিনী দেখে তাদের ইনফর্ম করেছে, আর দীপক এবার সেই পেপারওয়ালাকে ডেকে পাঠায়। এবার ওই লোকটা এসে বলে যে আমি রোজকারের মতন পেপার ডেলিভারি দিতে বের হয়েছিলাম। ভোর 4:30টার দিকে ভার্থি পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় একটা লোককে আমি রাস্তার উপরে পড়ে থাকতে দেখি। এরপর কাছে গিয়ে দেখি তার মাথায় গুলি লেগেছে, আর তখনই আমি পুলিশকে ইনফর্ম করি। সব শুনে দীপক তার ঠিকানা নিয়ে তাকে চলে যেতে বলে। তারপর রাজেনকে জিজ্ঞেস করে যে বডি কি ক্লিয়ার হয়েছে। রাজেন জানায় বডি সকালেই ক্লিয়ার হয়েছে, তবে বাড়িতে এখনো খবর যায়নি। ঠিক তখনই থানার বাইরে সেই পেপারওয়ালা জোরে চিৎকার করে ওঠে। রাজেন দৌড়ে গেলে লোকটা হাঁপাতে হাঁপাতে বলে স্যার, কালকে ভোরে ওই লাশের পাশে যেই গাড়িটা দেখেছিলাম সেটা এইমাত্র এখান দিয়ে চলে গেছে। এমন ইম্পর্টেন্ট কথাতেও রাজেন ব্যাপারটাকে তেমন পাত্তা দেয় না। তবে দীপক চুপ করে থাকে না। সে রাজেনের ফোন নিয়ে ফরেন্সিক ডাক্তার আদিত্যকে কল করে। আদিত্য জানায় পোস্টমর্টম এখনো হয়নি, তবে সন্ধ্যার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। তখন দীপক জানায় আজ সারাদিন আমি এই পেপারওয়ালার ফোনটাই ব্যবহার করব, কোনো দরকার হলে এখানে কল করো। এরপর সকাল 9:15-তে দীপক রাজেনকে নিয়ে ক্রাইম স্পটে যায়। সেখানে নতুন জয়েন করা জুনিয়র অফিসার গৌতম টহলের দায়িত্বে ছিল। দীপক পুরো জায়গাটা ঘুরে দেখে, কিন্তু তেমন কোনো কিছু তার চোখে পড়ে না। সে যখন ফিরে আসতেই যাবে তখন গৌতম তার দিকে এগিয়ে আসে। গৌতম জানায় স্যার, আমি একটা কথা বলতে চাই। এই এলাকায় 3জন বড়লোক বন্ধু থাকে, তারা প্রতি রাতেই এই পথ দিয়ে যায়। তাদের কাছে একটা গাড়িও আছে, তাই আমার মনে হয় এরা এই কেসের সাথে হয়তো কোনোভাবে জড়িত। কিন্তু দীপক তখন বলে এটা তো সুইসাইড কেস। গৌতম তাকে সরাসরি বলে যে কাউকে গুলি মেরে তার হাতে গান রেখে দেওয়াটা কি খুব কঠিন কিছু স্যার? তবে সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো? এই কথাটা বলার সময় গৌতমের বয়স মাত্র 24, একজন নতুন অফিসার। তবে তার চোখে যে কনফিডেন্স সেটা দেখে দীপক সিদ্ধান্ত নেয় সেই 3 বন্ধুর বাসায় যাবে সে। এর কিছুক্ষণ পরে তারা সেই বাড়িতে পৌঁছায়। দরজায় নক করতেই মনও দরজাটা খুলে দেয়। দীপক তখন প্রশ্ন করে তোমাদের বাসায় আমি এসেছি কেন জানো? গত রাতে পাশের হোটেলে একটা ডাকাতি হয়েছে, আর ডাকাত মালিককে গান দেখিয়ে সব লুটে নিয়ে গেছে। এইটুকু বলতে তাদের আরেক বন্ধু মেলভিন বলে ওঠে স্যার, আমাদের কাছে তো কোনো গান নেই। দীপক এই কথা শুনে বলে আমার ধারণা ডাকাত এই বাড়িতে লুকিয়ে আছে, তাই সবকিছু এখন তল্লাশি হবে। এই কথাটা শুনে 3 বন্ধুর মুখ একেবারে বন্ধ হয়ে যায়। তারা একে অপরের দিকে তাকায়, কিন্তু কেউ কোনো কথা বলে না। দীপক তাদের 3 জনকে ভালো করে অবজার্ভ করে। এখানে সে বুঝতে পারে যে তারা এই ঘটনা সত্য বললেও এমন কিছু লুকাচ্ছে যেটা এই ঘটনার কোনো বাইরের কিছু। গৌতম ভিতরে গিয়ে পুরো বাসা চেক করে জানায় কিছুই পাওয়া যায়নি স্যার। রাজেন বাইরে থেকে এসে বলে যে গাড়ির ভিতরটা চেক করেছি, সেখানেও কিছু নেই, তবে তাদের ডিকিটা লক করা। এই কথাটা শুনে দীপক তাদের কাছে ডিকির চাবি চাইলে তারা বলে চাবি হারিয়ে গেছে। তবে দীপক দেখতে পায় গাড়ির চাবি ভেতরে রয়েছে, তাই সে ওই চাবি তুলে নিয়ে ডিকির দিকে এগিয়ে যায়। এদিকে 3 বন্ধুর ভিতরে তো তখন ফেটে যাওয়ার মতো অবস্থা। একটু পর দীপক ডিকি খুলতেই দেখা যায় পুরো ডিকি একদম খালি। এই দৃশ্যটা দেখে সেই 3 বন্ধুও পুরোই হতভম্ব হয়ে যায়, কারণ তারা নিজেরাই লাশটা ডিকিতে রেখেছিল। দীপক এদিকে কিছু না পেয়ে রাজেন আর গৌতমকে নিয়ে চুপচাপ বেরিয়ে আসে। বাইরে এসে সে বলে যে এই 3 জনের ওই সুইসাইড কেসের সাথে কোনো সম্পর্ক নেই, তবে তাদের চেহারা দেখে মনে হচ্ছে তারা বড় কিছু একটা লুকাচ্ছে। তখন সে গৌতমকে ওদের উপরে নজর রাখতে বলে। এরই মধ্যে রাজেনের ফোনে হেড কনস্টেবলের কল আসে। থানাতে একটা মিসিং রিপোর্ট এসেছে। এই খবরটা শুনে দীপক সরাসরি ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবার সিন শিফট হয় স্বরাজ প্রয়োগ অ্যাপার্টমেন্টে। বেলা তখন ঠিক সকাল 10টা। ভেতরে ঢুকতে দীপক দেখতে পায় মেঝেদের রক্তের দাগ। এই জায়গাটা হলো শ্রুতিদের অ্যাপার্টমেন্ট। পুলিশকে যে কল করেছিল সে শ্রুতির প্রতিবেশী। সে জানায় শ্রুতির বান্ধবী সকাল 7টায় দরজায় নক করে বলে শ্রুতি ঘরে নেই আর ভেতরে রক্তের দাগ আছে। এটা শুনে সে ভয় পেয়ে পুলিশকে ইনফর্ম করে। এরপর দীপক শ্রুতির বান্ধবী বৈষ্ণবীর সাথে কথা বলে। বৈষ্ণবী জানায় আমি সকাল 6:45-এ এখানে আসি, প্রতি উইকেন্ডে আসি বলে আমার কাছে শ্রুতির অ্যাপার্টমেন্টের চাবি ছিল। দরজা খুলে ভিতরে গিয়ে আমি অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া পাইনি, কিন্তু এরপর রুমে ঢুকে দেখি রক্তের ছাপ। এই সব শুনে দীপক তাকে শ্রুতির ফোনে কল করতে বলে। তবে বৈষ্ণবী জানায় যে অনেকবার কল করেছি কিন্তু তার ফোন সুইচ অফ। দীপক এটা শুনে তাকে শহর ছেড়ে যেতে নিষেধ করে দেয়।
এখন বৈষ্ণবীর এই শহরে কোনো থাকার জায়গা নেই বিধায় তখন দীপক তাকে পাশের অ্যাপার্টমেন্টে গণেশের বাসায় থাকার ব্যবস্থা করে দেয়। এরপর দীপক অ্যাপার্টমেন্টের ওয়াচম্যানের সাথে কথা বলে। ওয়াচম্যান জানায় কাল রাতে তার ডিউটি থাকলেও উৎসবের কারণে সে গ্রামে গিয়েছিল আর সে এখানে ফিরে এসেছে ভোর 5টায়, তাই সে কিছুই দেখেনি। এছাড়াও এই অ্যাপার্টমেন্টে কোনো সিসিটিভিও নেই। কিছুক্ষণ পরে পুলিশ কনস্টেবল সুরেশ ফোন করে জানায় শ্রুতি নাকি কালই থানায় গিয়েছিল। এই এরিয়ায় মানু নামের একটা ছেলের বিরুদ্ধে সে ইফটিজিং কেসের মামলা করেছে। এই কথাটা শুনে দীপকের চোখ চকচক করে যায়। মানু অর্থাৎ সেই 3 বন্ধুর একজন। এবার বেলা 12টা। দীপক সরাসরি ফাবিয়ানদের বাড়িতে যায়, কিন্তু এখানে সে দরজা খুলে দেখতে পায় যে সেই 3 বন্ধুর সাথে সকালে সে পেপারওয়ালাও দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে দীপকের মনে আরো সন্দেহ হয়ে যায়, একজন পেপারওয়ালার সাথে তাদের কি সম্পর্ক, যার কারণে এবার সে 3 বন্ধুকে থানায় নিয়ে আসে। থানায় এসে দীপক মানুকে জিজ্ঞেস করে যে তুমি শ্রুতির ব্যাপারে কি জানো, আমাদেরকে খুলে বলো। মানু তখন বলতে থাকে 10 দিন আগে মেয়েটা স্কুটি নিয়ে আমাদের গাড়িতে ধাক্কা দিয়েছিল, তার দোষ থাকা সত্ত্বেও আমরা তাকে সরি বলে চলে এসেছিলাম। তখন দীপক বলে তাহলে সে তোমার বিরুদ্ধে ইফটিজিং এর কেস কেন করেছে? এই কথা শুনে তো মানু প্রচন্ড অবাক হয়ে যায়। তার চোখ দেখে স্পষ্ট বোঝা যায় যে এই খবর সে আগে জানতো না। কিন্তু ঘাড়তারা ফাবিয়ান রেগে বলে যে আমাদের থানায় কেন নিয়ে এসেছেন সেটা আগে বলুন। দীপক তখন শান্ত গলায় বলে যে মেয়েটা কাল ইফটিজিং এর কেস করেছে আর আজ সে মিসিং, এই কারণটা ইনভেস্টিগেশনের জন্য যথেষ্ট। এরপর দীপক ফরেনসিক ডাক্তার আদিত্যকে কল করতে গিয়ে দেখে তার নিজের ফোন চার্জে লাগানো সত্ত্বেও সুইচের সমস্যায় চার্জ হয়নি, তাই সে রাজনকে ফোনটা অন্য একটা চার্জারে দিতে বলে। তারপর রাজনের ফোন থেকে আদিত্যকে কল করে শ্রুতির বাড়িতে গিয়ে রক্তের স্যাম্পল কালেক্ট করে রিপোর্ট পাঠাতে বলে। এরই মাঝে সিন আবার 5 বছর পরে চলে আসে। দীপকের কাছে একটা পার্সেল এসেছে আর সেটা সে রিসিভ করে গুরুকে জিজ্ঞেস করে যে তোমার কি ধারণা এরপর কি হতে পারে। তখন গুরুই তাকে বলতে অনুরোধ করে আর দীপক আবারও সেই ঘটনায় ফিরে যায়। দীপক আসলে ওই দিন 3 জনকে থানায় বসিয়ে সরাসরি মর্গে গিয়েছিল। এখানেই সে জানতে পারে যে সুইসাইড কেসে সেই মৃত ছেলের নাম কৃষ্ণা। তবে সবচেয়ে চমকানো তথ্যটা আসে এরপর। কৃষ্ণাকে যে গান দিয়ে শুট করা হয়েছিল সেটা একটা পুলিশের সার্ভিস গান, অর্থাৎ এই ধরনের গান সাধারণত পুলিশদের কাছে থাকে। এই কথাটা শুনে দীপকের মাথায় প্রশ্নটা ঘুরতে থাকে, একজন সাধারণ মানুষের কাছে পুলিশের সার্ভিস গান কিভাবে এলো? এবার দুপুর 11টায় দীপক আবারও শ্রুতির অ্যাপার্টমেন্টে যায়। সেখানে আদিত্যের কাছ থেকে আরো একটা চমকানো তথ্য সে পায়। শ্রুতির আইডি কার্ড অনুযায়ী তার রক্তের গ্রুপ ও পজিটিভ, তবে তার বাসায় যে রক্ত পাওয়া গেছে সেটার গ্রুপ বি পজিটিভ। তখন দীপকের মাথায় কৃষ্ণার কথা মনে পড়ে। সে দ্রুত কনফার্ম করে যে কৃষ্ণার ব্লাড গ্রুপও বি পজিটিভ। মোট কথা শ্রুতির বাসায় যে রক্ত পাওয়া গেছে সেটা শ্রুতির নয়, বরং সেটা হয়তো কৃষ্ণার। এসব কথা শুনে গৌতমকে সে জানায় আশেপাশে খোঁজ নিয়ে দেখতে শ্রুতির কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা। গৌতম তখন জানায় স্যার আমি আগেই খোঁজ নিয়েছি। শ্রুতির অ্যাপার্টমেন্টে একটা ছেলে প্রায় যাওয়া আসা করত। পাশের অ্যাপার্টমেন্টের এক আঙ্কেল একবার শ্রুতির কাছে সেই ছেলের পরিচয় জানতে চাইলে সে বলেছিল ওটা নাকি তার ফিয়ন্সে। দীপক তখন গৌতমকে কৃষ্ণার একটা ছবি দিয়ে বলে যে এই ছবিটা তাকে দেখিয়ে জিজ্ঞেস করো যে একে সে শ্রুতির সাথে দেখেছিল কিনা। তখন ওই আঙ্কেল ছবিটা দেখে বলে শিওর না, তবে হয়তো এই ছেলেটাকে এসে দেখেছে। এখন দুটো তথ্য এক জায়গায় এসে মিলেছে, কৃষ্ণার রক্ত শ্রুতির বাসায় আর কৃষ্ণাই হয়তো তাহলে শ্রুতির বয়ফ্রেন্ড। এদিকে দীপক অ্যাপার্টমেন্ট থেকে বের হতে দেখে কয়েকটা ছেলে ওয়াচম্যানের সাথে ঝামেলা করছে। ওয়াচম্যান বলে এই ছেলেগুলো বিনা অনুমতিতে ক্যামেরা দিয়ে শুট করছিল। দীপক তখন ছেলেগুলোকে জিজ্ঞেস করলে তারা জানায় তারা একটা শর্ট ফিল্ম বানাচ্ছে, তাই এর জন্য তাদের কিছু ফুটেজ প্রয়োজন ছিল। দীপক এবার ক্যামেরাটা সাথে নিয়ে থানায় চলে আসে। এদিকে থানায় ফিরে দেখা যায় কৃষ্ণার বাবা এসেছে তার ছেলের মিসিং রিপোর্ট লেখাতে। আসলে তার বাবা নিজেও একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। সে জানায় যে কৃষ্ণা আমার একমাত্র ছেলে, সে সব সময় রাত 9টার মধ্যে বাসায় আসে আর কাল সে বাসায় ফেরেনি, এমনকি তার ফোনও বন্ধ। তখন দীপক তাকে মন শক্ত করতে বলে কৃষ্ণার মৃত্যুর খবর জানায়। একজন বাবার পক্ষে এই খবর মেনে নেওয়া সম্ভব না, সেটা সে যতই শক্ত মনের মানুষ হোক না কেন। কৃষ্ণার বাবা কাঁদতে কাঁদতে থানা থেকে বেরিয়ে যায়। দীপকেরও বেশ খারাপ লাগে, তবে সে বাকি কাজ সেরে রাত 9টায় বাড়ি ফেরে। এদিকে বাড়ি আসতে প্রতিবেশী এসে জানায় একটা ছেলে অনেকক্ষণ ধরে তার জন্য বাইরে অপেক্ষা করছিল। এবার দীপা কথাটা মাথায় রেখে ঘরে ঢোকে। এরপর সে ফোন অন করতেই একটা অপরিচিত নাম্বার থেকে অনেকগুলো মিস কল পায়। সে তখন ফোনটা কল ব্যাক করে।
তবে ইতিমধ্যেই দেখা যায় সেই ফোনটা সুইচড অফ। এদিকে কিছুক্ষণ পর রাজেন কল করে বলে, স্যার সকালে সেই শর্ট ফিল্ম করা ছেলেগুলো তাদের ক্যামেরা নিতে এসেছে, আজকে নাকি তাদের খুবই দরকার। দীপক তখন তাদের কাছে পাঠিয়ে দিতে বলে। কিছুক্ষণ পর ছেলেগুলো আসলে সে বলে, কি শুট করেছে দেখাও তো। তখন ছেলেগুলো জানায় ওই অ্যাপার্টমেন্টের সামনে তারা মাত্র 4টা শট নিয়েছে কাল রাতে। ওয়াচম্যান চলে আসায় ভোরের আগে তারা সটকে পড়েছিল। এরপর দীপক সে 4টা ভিডিও দেখতে থাকে। আর এখানেই আসে একটা বড় টুইস্ট। একটা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে বৈষ্ণবী রাতেই বৃষ্টির মধ্যে শ্রুতির বাসায় এসেছিল, অথচ সে বলেছিল ভোর 6:30টার দিকে সে বাসায় গেছে। আর সেই মুহূর্তে সেই সাদা গাড়িটাও অ্যাপার্টমেন্টের সামনে পার্ক করা। দীপক ছেলেটাকে জিজ্ঞেস করে যে ভিডিওটা কখন করা হয়েছে। ছেলেটা জানায় রাত 11টার দিকে। তার মানে দীপকের বুঝতে বাকি থাকে না বৈষ্ণবী মিথ্যে বলছে। সে রাত 11টায় সেখানে ছিল, ভোর 6টায় নয়। দীপক তাদের জিজ্ঞেস করে যে বৈষ্ণবীর পর আর কাউকে সে দেখেছে কিনা। তবে তারা জানায় বৈষ্ণবীর পর আরো একটা ছেলে সেখানে এসেছিল। বিশ্বাস করো এই মুহূর্তে পুরো কেসটা একটা নতুন মাত্রা পেয়ে যায়। দীপক দ্রুত গৌতমকে কল করে যেভাবে আছে সেভাবে তার বাড়িতে চলে আসতে বলে। গৌতম এসে সব দেখে পুরো অবাক হয়ে যায়। রাত তখন 10টা। গৌতম আর দীপক একসাথে গণেশের বাসায় যায় বৈষ্ণবীর সাথে কথা বলতে। তবে সেখানে গিয়ে সে জানতে পারে বৈষ্ণবী ইতিমধ্যেই বাইরে বের হয়ে গেছে। দীপক তার ফোনে কল করে, তবে তার গলা শুনে বৈষ্ণবী ফোন কেটে দেয়। তখন তাদের বুঝতে আর বাকি থাকে না যে বৈষ্ণবী পালিয়ে গেছে। এদিকে বৈষ্ণবী চেন্নাই কাজ করতে বলে তারা সরাসরি চেন্নাইয়ের বাস স্ট্যান্ডে যায়। তন্ন তন্ন করে তারা খুঁজতে থাকে, কিন্তু কোথাও তারা বৈষ্ণবীকে খুঁজে পায় না। এরপর দীপক থানায় কল করে সেই সাদা গাড়ির নাম্বারে সকল ডিটেলস বের করতে বলে। তারপর গৌতমকে সে জিজ্ঞেস করে যে তোমার কি কারোর উপরে সন্দেহ হচ্ছে। গৌতম জানায়, স্যার আমার মাথায় একটা থিওরি আছে। আম্বিকানগর এলাকায় মানে ফ্যাবিয়ানদের বাড়ির আশেপাশে আমি খোঁজ নিয়েছি, সেখানকার 70% মানুষ ফ্যাবিয়ানের ব্যাপারে নেগেটিভ কথা বলেছে। আমারও মনে হয় ফ্যাবিয়ানই শ্রুতিকে উত্ত্যক্ত করেছিল, তবে শ্রুতি তার নাম মনো ভেবে কেস করেছে। ঠিক তখনই দীপক জানলার বাইরে তাকিয়ে দেখে মনো রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে। সে গাড়ি থামিয়ে মনোকে ডাক দেয় আর জিজ্ঞেস করে এত রাতে সে কোথায় যাচ্ছে, এছাড়াও তার মুখে দাগটা কিসের। তখন মনো জানায় সে পুলিশ স্টেশনে যাচ্ছিল। আর দীপক তাকে সব খুলে বলতে বললে মনো এবার বলতে শুরু করে। আর এখানে সিন আবারও সকালে ফিরে যায়, যখন দীপক প্রথমবারের মতন ফ্যাবিয়ানদের বাসায় গিয়েছিল। দীপকরা সেই সকালে চলে আসার পর গাড়িতে লাশ না পেয়ে 3জন বন্ধুই হতবাক হয়ে যায়। ফ্যাবিয়ান মাথা ঠান্ডা রেখে বলে নিশ্চয় কেউ আমাদের লাশ তোলাটা দেখে ফেলেছিল, আর সে হয়তো রাতে ডিকি থেকে লাশটা সরিয়ে নিয়েছে টাকা আদায়ের জন্য। ঠিক তখনই সেই পেপারওয়ালা এসে বলে, স্যার আপনাদের সাথে একটু কথা আছে। আর এটা বলেই সে এমন একটা কথা জানায় তাতে তাদের মুখ পুরো শুকিয়ে যায়, কেননা পেপারওয়ালা বলেছিল সে লাশ তোলার ব্যাপারটা সম্পূর্ণ দেখেছে, আর এই খবর গোপন রাখার বিনিময়ে সে 10 লাখ টাকা দাবি করে। তখন ফেবিয়ান তার কাছে 2 ঘন্টা সময় নিয়ে তাকে চলে যেতে বলে। ঠিক 2 ঘন্টা পর পেপারওয়ালা ফিরে আসলে ফেবিয়ান তাকে 50,000 টাকা দিয়ে বাকিটা রাতে দিতে চায়। আর ঠিক তখনই দীপক সেখানে এসে 3জনকে থানায় নিয়ে গিয়েছিল। এরপর রাতে পেপারওয়ালা আবার ব্ল্যাকমেল করতে আসলে মনো বলে সেসব পুলিশকে জানিয়ে দেবে। ঠিক সেই মুহূর্তে ফেবিয়ান রেগে তাকে থাপ্পড় মেরে বসে, আর মনোর মুখে সেই দাগ সেখান থেকে এসেছে। আর এখন সে তার বন্ধুদের অজান্তে সব জানাতে পুলিশ স্টেশনে যাচ্ছিল। এই সব কথাবার্তা শুনে দীপক মনোকে বাড়ি চলে যেতে বলে, আর কাউকে বলতে নিষেধ করে যে সে পুলিশকে সব বলেছে। এছাড়াও সে পেপারওয়ালার ব্যাপারটা দেখবে বলে জানিয়ে দেয়। এদিকে মনো চলে গেলে দীপক আর গৌতম পেপারওয়ালার কাছে যায়। এরপর কয়েকটা চট দিতে দীপককে সে সেই রাতে সব ঘটনা খুলে বলে। পেপারওয়ালা বলতে থাকে, আমি পেপার নিয়ে যাওয়ার সময় ভাড়াতি পার্কের সামনে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখি। ঠিক তখনই সামনে একটা অ্যাক্সিডেন্টের শব্দ শুনতে পায়। এরপর সেদিকে গিয়ে দেখি ওই 3জন একটা লাশ গাড়িতে তুলছে। আমি পুলিশকে গুলিবিদ্ধ লাশের কথা বললেও টাকার লোভে ওই 3জনের কথা চেপে গেছি। দীপক তখন জিজ্ঞেস করে তাহলে ওদের গাড়ি থেকে লাশ কে সরিয়েছে। তখন পেপারওয়ালা জানায়, আমি লাশ নিয়ে কি করব স্যার। দীপক তাকে সেই সাদা গাড়ির ছবিটা দেখালে পেপারওয়ালা নিশ্চিত করে যে সেই রাতে এই গাড়িটাই সেখানে ছিল। রাত তখন প্রায় 11:45। দীপক আর গৌতম কন্ট্রোল রুমে সেই সাদা গাড়ির ডিটেলস চেক করতে যায়। ডিটেলস আসতে একটু সময় লাগছে বলে দীপক এতক্ষণ পাওয়া সব তথ্য একসাথে জোড়া লাগাতে বসে। গৌতম সেসব শুনতে চাইলে দীপক জানায়, আমি একটা থিওরি দাঁড় করিয়েছি। এমনটা হলেও হতে পারে
বৈষ্ণবী বলেছিল সেদিন শ্রুতির জন্মদিন ছিল। শ্রুতি আর কৃষ্ণা হয়তো একসাথে সেটা সেলিব্রেট করছিল, তবে তার সাথে হয়তো তৃতীয় আরেকজনও সেখানে উপস্থিত ছিল। ঠিক তখনই সেই কিলার সেখানে আসে। সে শ্রুতির বয়ফ্রেন্ডকে মেরে তার দিকে গান পয়েন্ট করে। এরই মধ্যে বৈষ্ণবী ফ্ল্যাটে এসে পড়লে কিলার তাকে মেরে ফেলার হুমকি দেখিয়ে এই মিসিং নাটকটা সাজিয়ে ফেলে। এরপর সে শ্রুতি, কৃষ্ণা আর সেই তৃতীয় ব্যক্তিকে কিডন্যাপ করে নিয়ে যেতে চায়। পথে কৃষ্ণা পালিয়ে যেতে চেষ্টা করলে কিলার তাকে শুট করে, আর সেই সুযোগে তৃতীয় ব্যক্তি পালাতে গিয়ে ফ্যাবিয়ানদের গাড়ির ধাক্কায় মারা পড়ে। এখন কিলার কোনো এভিডেন্স রাখতে চায়নি বলে সে কৃষ্ণার হাতে গান রেখে সুইসাইডের নাটক সাজায় আর নিজেই ফ্যাবিয়ানদের গাড়ি থেকে সেই লাশটা চুরি করে নেয়, যার ফলে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া সেই ব্যক্তির লাশ হয়তো এখন ওই সাদা গাড়িতেই আছে। কি বুঝতে পারলে তো? একজন পুলিশ অফিসার মাত্র কয়েক ঘন্টা তথ্য জোগাড় লাগিয়ে পুরো ঘটনার একটা ছবি দাঁড় করে ফেলেছে। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো? এই থিওরিটা যদি সত্য হয় তাহলে সেই কিলার এখনো বাইরে ঘুরছে আর শ্রুতিও এখন তার হাতে। ঠিক তখনই কন্ট্রোল রুমে একজন টহলরত পুলিশ কল করে জানায় একটা সাদা গাড়ি থেকে ভারী কিছু একটা কেউ পুকুরে ফেলার চেষ্টা করেছে। খবর পেয়ে দীপক আর গৌতম ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে তারা কিছুই পায় না। তারা আশেপাশের রাস্তায় গাড়িটা খুঁজতে থাকে। এভাবেই একটা সময় হাইওয়ে রোডের উপরে সেই গাড়িটা চোখে পড়ে আর এটা দেখে দীপক তার পিছনে ধাও করতে থাকে। কিন্তু এরপর যেটা হয় সেটা দেখলে বুকে কাঁপুনি উঠে যাবে। দীপক আর কিলারের গাড়ির মধ্যে তখন হাইওয়েতে এক ভয়ানক চেজিং শুরু হয়। এখানে দীপক সেই কিলারের চেহারা দেখে ফেলে। তবে ঠিক তখনই সামনে থেকে একটা ট্রাক এসে তাদের গাড়িকে সজোরে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে গৌতম আর দীপক দুজনেই ভয়ানক ভাবে আহত হয়। এরপর 24শে জুলাইয়ের রাত দীপক আর গৌতমকে হসপিটালে নিয়ে চিকিৎসা শুরু হয়। কয়েকদিন পর দীপকের জ্ঞান ফেরে। তখন নিউজে বলা হচ্ছে ভারতী পার্কের পাশে কৃষ্ণা নামের একটা ছেলের মৃত্যু হয়েছে। ঠিক একই দিনে শ্রুতি নামের একটা মেয়ে কিডন্যাপ হয়েছে। আর পুলিশ ইনভেস্টিগেশনে বলছে মনু নামের একটা ব্যক্তি শ্রুতিকে পছন্দ করতে বলে তার বয়ফ্রেন্ড কৃষ্ণাকে মেরে শ্রুতিকে নিয়ে পালিয়ে গেছে। পুলিশ এখন আসামি মনুকে খুঁজছে। মোট কথা এই পুরো কেসটায় একটা ভুল দিকে মোড় নিয়েছে আর আসল সত্যটা কোথাও চাপা পড়ে গেছে। এই সব কথা বলার পর সিন আবারও প্রেজেন্টে ফিরে আসে। সেদিনই সে ভয়াবহ অ্যাক্সিডেন্টের কথা মনে করতে গিয়ে দীপক একটু ইমোশনাল হয়ে যায়, তাই সে একটু হালকা হতে ঘরের ভিতরে যায়। ঠিক তখনই তার জুনিয়র রাজেন তাকে কল করে এমন একটা কথা বলে যাতে পুরো কাহিনী গোবলেট হয়ে যায়। সে জানায় যে স্যার, আমার ছেলে গুরু আপনার সাথে দেখা করতে যেতে রাজি হয়নি। এই কথাটা শুনে দীপকের বুকের ভিতরটা নড়ে ওঠে। যদি গুরু এখানে এসে না থাকে তাহলে এতক্ষণ সে কার সাথে কথা বলেছে? কে এই লোক যে এই কেস সম্পর্কে এতটা জানে? দীপক দ্রুত রাজেনের কল কেটে তার পকেট থেকে গান বের করে ওই লোকটার সামনে আসে। এবার সরাসরি সে জিজ্ঞেস করে বসে, তুমি কে? তখন লোকটা একটু হাসে আর বলে, এতক্ষণ পর জিজ্ঞেস করছেন? আমি ভেবেছিলাম আরো আগেই এই প্রশ্নটা করবেন। দীপক গান বের করতে যেতে লোকটা আগে নিজের গান বের করে দীপকের দিকে তাক করায়। আর ঠিক সে সময় সে নিজের পরিচয় দিয়ে বলে, আমি ওই সুইসাইড করা কৃষ্ণার ভাই। আমি জানি আপনি সেদিন রাতে কিলারকে দেখেছিলেন, তাহলে কেন পুলিশকে কিলারের পরিচয় দেননি? আমি এখানে এসেছি শুধু এটা জানার জন্য। ততক্ষণে দীপকের কেয়ারটেকার পুলিশকে কল করে জানিয়ে দিয়েছে। তবে দীপক তাদেরকে ঘরের ভিতর যেতে বলে। তারপর সেই লোকটার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে সব বলবো, এরপরেও যদি তোমার রাগ থাকে তাহলে গুলি করে দিও। এরপর দীপক বলতে শুরু করে। সে জানায় সেই অ্যাক্সিডেন্টের কিছুদিন পর বৈষ্ণবী তার কাছে এসেছিল। সে বলেছিল সেদিন তার একটা আর্জেন্ট কাজ ছিল বিধায় সে পালিয়ে গিয়েছিল। তবে এখন সে সবকিছু বলতে চায়। দীপক তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে বৈষ্ণবী বলতে শুরু করে। আর এখানে রিভিল হয় এই মুভির আসল রহস্য। সিন আবারও ফিরে যায় 23শে জুলাই রাতে। বৈষ্ণবী রাত 11টায় শ্রুতির অ্যাপার্টমেন্টে আসে। তখন সে দরজার সামনে দুজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে। তারা নিজেদের শ্রুতির বন্ধু বলে পরিচয় দেয় আর বৈষ্ণবী ভাবে এরা হয়তো শ্রুতিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছে। এরপর সে দরজা খুলে তাদের ভেতরে বসায়। ওদিকে শ্রুতি ওয়াশরুম থেকে বের হয়ে দুটো ছেলেকে দেখে প্রচন্ড রেগে যায়। সে চিৎকার করে বলে, মনো এখান থেকে চলে যাও, নয়তো ভালো হবে না। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো? এই ছেলেটার নাম মনো নয়। ছেলেটা দরজা লক করে তার দিকে গান তাক করে বলে, আমি মনো নই, আমার নাম কৃষ্ণা। তবে তুমি যে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করবে সেটা আমি আগেই বুঝেছিলাম।
তাই আমি আমার নাম মনো বলেছি। শ্রুতি তখন ঘাবড়ে গেলেও কৃষ্ণা থামে না। সে বলে, আমি তোমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, তবে তুমি আমাকে সবসময় ইগনোর করেছো। আজ আমি তোমার সাথে থাকতে এসেছি, দেখি পারলে ইগনোর করে দেখাও। এই কথা শুনে শ্রুতির ভিতরে যে কি হচ্ছিল সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আজ তার জন্মদিনের রাত, আর এক অস্ত্রধারী পশু তার দিকে দাঁড়িয়ে এসব কথা বলছে। এরই মধ্যে আমরা দেখতে পাই শ্রুতির আসল বয়ফ্রেন্ড রাজীবকে। সেই দরজায় এসে দাঁড়ালে কৃষ্ণা বৈষ্ণবীকে গান তাক করে দরজা খুলতে বলে। তবে রাজীব ভিতরে ঢুকতে কৃষ্ণা আর তার প্রেমিক বন্ধু মিলে রাজীবকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর এই দুই নরপশু শ্রুতিকে জোর করে তাদের ঘরে নিয়ে যায়। বন্দুকের ভয়ে অসহায় বৈষ্ণবী এক পাশে দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করতে পারে না। আর সেদিন রাতে শ্রুতিকে কৃষ্ণা আর ওই ছেলেটা মিলে রেপ করে। শুধু রেপ করে তারা ক্ষান্ত হয় না, তারা তার ভিডিও বানায়। তারপর তারা শ্রুতিকে আরো যন্ত্রণা দেওয়ার জন্য তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। তবে ততক্ষণে তার বয়ফ্রেন্ড রাজীবের জ্ঞান ফিরে এসেছিল, তাই সে উঠে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। আর এই সময় ধস্তাধস্তি করতে গিয়ে কৃষ্ণা নিজের গানের ট্রিগারে চাপ পড়ে তার মাথার খুলি উড়ে যায়। আর এই দৃশ্যটা দেখে তার প্রেমিকা পালিয়ে যেতে শুরু করে। তবে দৌড়াতে গিয়ে সে ফ্যাবিয়ানদের গাড়ির সামনে পড়ে যায়। এরপর রাজীব ফ্যাবিয়ানদের ফলো করে সেই লাশটা তাদের গাড়ির টিকিট থেকে নিয়ে আসে, কেননা এই লাশ পাওয়া গেলে পুরো ঘটনা বের হয়ে যেত আর শ্রুতির সেই ভিডিও সবার সামনে চলে আসতো। তারপর রাজীব বৈষ্ণবীকে কল করে এই পুরো মিসিং নাটকটা সাজাতে বলে। এছাড়াও সুযোগ বুঝে তাকে পালিয়েও যেতে বলেছে। তারপর বৈষ্ণবী দীপককে সেই ফোনটাও দেয় যেটাতে কৃষ্ণা শ্রুতির ভিডিও করেছিল। তার মানে মোট কথা যাকে পুলিশ আসামি বানিয়ে খুঁজছিল সে আসলে একজন ভিকটিম ছিল, আর যে আসলে সেই রাতে শ্রুতিকে বাঁচিয়েছিল সে নিজেই এখন পালিয়ে বেড়াচ্ছে। এই সব বলার পর সিন আমরা বর্তমানে ফিরে আসে। দীপক সবটা বলে শেষ করে সে লোকটার দিকে তাকায়। তারপর সে বলে, এটাই ছিল আসল ঘটনা, কিন্তু আমি একটা কাহিনী ঠিকই বুঝতে পেরেছি। তুমি কৃষ্ণার ভাই নও, কারণ কৃষ্ণার বাবা নিজে আমাকে বলেছিল যে তার মাত্র একটাই ছেলে। এবার সত্যি করে বলো, তুমি আসলে কে? এই কথাটা শুনে সামনে বসা লোকটা এবার ফোন বের করে আর দীপককে একটা ছবি দেখায়। ঠিক এই মুহূর্তে আসে মুভির সবচেয়ে বড় টুইস্ট। সেই ছবিতে দেখা যায় সেই রাতের অ্যাক্সিডেন্টের দৃশ্য। ওই অ্যাক্সিডেন্টে দীপকের একটা পা কেটে ফেলা হয়েছিল আর গৌতমের পুরো শরীর পুড়ে গিয়েছিল। দীপক কয়েক সপ্তাহ সুস্থ হলেও গৌতমের সুস্থ হতে লেগেছিল 5 বছর। তার চেহারা থেকে শুরু করে সবকিছু বদলে গিয়েছিল। 24 বছর বয়সী সেই কনফিডেন্ট সাহসী পুলিশ অফিসার এখন নিজেকে আয়নায় দেখতে ভয় পায়। সে সবকিছুই মেনে নিয়েছিল। তবে একদিন সে যখন জানতে পারে শ্রুতির কেসটা এখনো আনসলভ, তখন তার কথাটা হজম হয়নি। তাই সে দীপকের সাথে দেখা করতে এসেছিল। তবে বাড়িতে ঢোকার আগে সে দেখে দীপক যে লোকটার সাথে কথা বলছে সেই লোকটাকে সে 5 বছর আগে ওই সাদা গাড়িতে দেখেছিল। আর তাকে ধরতে গিয়ে গৌতমের আজ এই অবস্থা। তাই এবার সে রাজনের ছেলে গুরু সেজে দীপকের সাথে বসে পুরো কেসটা জানার চেষ্টা করছে। আর এখানেই সে বুঝতে পারছে যে দীপক জেনে শুনে সেই লোকটাকে সেদিন বাঁচিয়েছিল। তার মানে তো বুঝতেই পারছো, সামনে বসা লোকটা আর কেউই নয়, বরং সেই পুলিশ অফিসার গৌতম। এরই মধ্যে দীপকের বাড়িতে পুলিশ এসে হাজির হয়। গৌতম তখন তার গান দীপকের দিকে তাক করে রেখেছে। সে কাঁপা গলায় জিজ্ঞেস করে, আপনি কেন আসল অপরাধীকে এখনো বাঁচাচ্ছেন? 5 বছর আগে আপনি কিলারকে দেখেছিলেন, তাহলে কেন পুলিশকে সত্যটা বলেননি? এসব শুনে দীপক একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর সে শান্ত গলায় বলে, যেই অপরাধীকে আমি বাঁচিয়েছিলাম তার নাম রাজীব, আর সে আমার নিজের ছেলে। ভাই রে ভাই, রাজীব হচ্ছে দীপকের ছেলে। মুভির এই পর্যায়ে এসে এমন টুইস্ট হবে আমি জীবনে কল্পনাও করতে পারিনি। অর্থাৎ এতদিন ধরে দীপক এই কাহিনী পুরো অসমাপ্ত রেখেছিল নিজের ছেলেকে বাঁচানোর জন্য। একবার চিন্তা করো, যেই মানুষটা সারা জীবন অপরাধীদেরকে জেলে পাঠিয়েছে সে জীবনে প্রথমবার শুধুমাত্র নিজের ছেলেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছিল। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। আসলে দীপক তো বুঝতে পেরেছিল যে তার ছেলে একদম নির্দোষ, মূলত তার ছেলে শ্রুতিকে বাঁচানোর জন্য এত কিছু করেছে। কিন্তু আইনের চোখে রাজীবও কিন্তু কোনো না কোনো ভাবে অপরাধী ছিল। তবে সিস্টেম সেটা দেখেনি। সিস্টেম শুধু দেখেছিল রাজীবকে একজন পলাতক আসামি হিসেবে। এই কথাটা শুনে গৌতমের হাত একটু কেঁপে ওঠে। তার চোখে জল আসে কিনা বোঝা যায় না,
কারণ 5 বছর আগুনে পোড়া সেই মুখে এখন আর কোনো অনুভূতি নেই। তখন দীপক গৌতমের চোখের দিকে তাকিয়ে বলে, তুমি সেদিন রাতে যদি পুরো ঘটনা জানতে তাহলে হয়তো তুমিও একই কাজ করতে। গৌতম বলে, আমি জানি স্যার, তবে আমার এই মুখ, এই শরীর, এই 5 বছর এগুলোর কে বিচার করবে? এই প্রশ্নের উত্তর দীপকের কাছে নেই। আর ঠিক সেই মুহূর্তে গৌতম তার ট্রিগারে টান দেয়। মুহূর্তের মধ্যে গুলি খেয়ে দীপক সেখানে লুটিয়ে পড়ে। আর বাইরের পুলিশরাও ইতিমধ্যে গৌতমকে গুলি করে তাকেও শেষ করে দেয়। ঠিক এভাবে দুজন সাহসী পুলিশ অফিসার একই মুহূর্তে শেষ হয়ে যায়। একজন সারা জীবন আইন মেনে চলেছিল, কিন্তু শুধু শেষবার নিজের ছেলের জন্য একবারে চুপ থেকেছে। আর আরেকজন লড়ছিল ন্যায় বিচারের জন্য। তবে ন্যায় বিচার না পেলেও শেষ মুহূর্তে সে আসল তথ্যটা জেনে গেল। তবে মুভির শেষে এখনো কিন্তু আরো বেশ কিছু আনসলভ বিষয় বাকি রয়েছে। আর সেটা জানতে আবার আমরা চলে যাই সেই রাতে। এখানে আমরা রাজীবকে দেখতে পাই। সেই রাতে শ্রুতিকে উদ্ধার করার পর রাজীব বারবার তার বাবাকে কল করেছিল। তবে দীপক তো তার ফোন পুলিশ স্টেশনে চার্জ শেষ হওয়ায় রেখে গিয়েছিল, যার ফলে পরের দিন সকালে রাজীব গাড়ি নিয়ে সরাসরি থানায়ও আসে। তবে ঠিক তখনই পেপারওয়ালা তাকে দেখে চিৎকার করে ফেলে, আর যার কারণে সে তখন সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এছাড়াও সেদিন সারাদিন দীপক রাজনের ফোনে ব্যবহার করায় রাজীব তার বাবাকে কোনোভাবেই কলে পায়নি। এরপর সন্ধ্যায় সে দীপকের বাড়ির সামনে বসেও অপেক্ষা করছিল। তবে তার বাবা ততক্ষণ ভিতরে ঢুকে যায়। এরপর রাজীব বুঝতে পারে যে পুলিশ তাকেই খুঁজছে, যার ফলে সে শ্রুতিকে নিয়ে পালিয়ে যেতে চায়। আর ঠিক তখনই দীপক ও গৌতম তাদের চেস করে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ছেলেকে ধরতে গিয়ে তার একটা পা হারায়। এরপর হসপিটালে শুয়ে যখন দীপক জানতে পারে যে সেই গাড়িতে তার নিজের ছেলে ছিল, তখন সে সব চেপে যায়। কারণ রাজীব সেই রাতে কোনো অপরাধ করেনি, সে কেবল একটা মেয়েকে বাঁচিয়েছিল। তাকে জেলে পাঠালে হয়তো ন্যায় বিচার হতো না, হয়তো হতো শুধু আর একটা অবিচার। তবে এই সিদ্ধান্তের মাসুল দীপককে দিতে হলো তার জীবন দিয়ে। আর ঠিক এখানেই শেষ হয় আজকের মুভি ধুরুভাঙ্গাল পাথিনাডু।